ওকে, তো আমাদের লাস্ট ক্লাসে আমরা প্রবলেম সলভ করেছি কয়েকটা। তোমার ইয়া ছিল কি, আমরা কপ্লানার কনকারেন্ট সিস্টেমের কিভাবে রেজাল্টেন্ট বের করতে হয়, পাশাপাশি কিভাবে রেজাল্টেন্টের ডিরেকশন বের করতে হয়। এরই সাথে লাস্টে আমরা দেখেছি হাউ উই ক্যান ডিটারমাইন দি রেজাল্টেন্ট or unknown force if the system is in equilibrium। মানে আমাদের যদি একটা সিস্টেম ইকুইলিব্রিয়ামে থাকে তাহলে একটা আননোন ফোর্স কিভাবে বের করা যায় এবং থিটা কিভাবে বের করা যায় তা আমরা দেখেছি। তোমরা কি এই হোমওয়ার্ক প্রবলেমটা দেখছো না? আমি এটা সলভ করে দিয়েছি, হোপফুলি তোমরা। কারো কোনো প্রশ্ন আছে এই আমি যে ইয়াটা দিছি, যে হোমওয়ার্ক প্রবলেমটা সলভ প্রবলেম, কারো কোনো প্রশ্ন আছে? কারো কেউ বুঝতে সমস্যা? এখানে আমাদেরকে এফ ফোর্সের মান বের করতে বলা হয়েছে উইথ থিটা। দিস টু কোয়ান্টিটিজ আর আননোন। তো আমরা যদি সামেশন, যেহেতু এটা ইকুইলিব্রিয়ামে আছে, সুতরাং সামেশন এফএক্স ইকুয়াল টু 0 করতে হবে। সামেশন এফএক্স ইকুয়াল টু 0 করলে আমরা আমাদের এই অঙ্কের প্রসিডিউর হচ্ছে, এট ফার্স্ট উই উইল কনভার্ট এন্ড consider the resolved component of the resultant। ধরো এই এফ ফোর্স আছে, এই এফ ফোর্সের দুইটা কম্পোনেন্ট আমরা ভাগ করে নিব, তারপরে 200 ফোর্স, এটা রেজাল্টে এটার কম্পোনেন্ট দুইটা নিব আর 500 এর দুইটা কম্পোনেন্ট নিব, তারপরে সামেশন fx ইকুয়াল টু 0 সামেশন fy ইকুয়াল টু 0 করব। তো এখানে যেহেতু এফ ফোর্স আছে, আমি একটু জাস্ট বলি, এফ ফোর্স আছে থিটা অ্যাঙ্গেলে, সুতরাং এদিকে হবে এফ cos থিটা, এদিকে হবে এফ sin থিটা। এটা আমরা দিয়ে দিব, এটা হচ্ছে এফ cos থিটা আর এটা হচ্ছে তোমার এফ sin থিটা। আর 200 হচ্ছে 45 ডিগ্রি অ্যাঙ্গেলে, তো এদিকে একটা উপাংশ পাওয়া যাবে, এদিকে একটা কম্পোনেন্ট পাওয়া যাবে। তো এটা 200 cos 45, এটা 200 sin 45। সিমিলারলি 500 আছে, তো যেহেতু 500 এর সাথে 60 ডিগ্রি অ্যাঙ্গেল করা, অ্যাঙ্গেলটা করা হচ্ছে ভার্টিক্যালের সাথে, তখন এই কম্পোনেন্টটা কত হয়ে যাবে? cos না sin? স্যার এটা cos, এটা cos হবে আর এটা sin হবে। তো আমরা এইভাবে করে আমরা fx 0 করে আমরা f cos θ এর একটা ইকুয়েশন পেয়েছি, fy 0 করে f sin θ এর ইকুয়েশন পেয়েছি। তাহলে বোঝা যাচ্ছে 1 এর সমীকরণটা স্কয়ার করে এবং 2 এর সমীকরণটা স্কয়ার করে যোগ করে দিব। তো আমরা করলে আমরা এখান থেকে f এর মানটা পাবো। Similarly, if we put the value of f in equation 1 or equation 2, you will get theta. তাই তো? আচ্ছা, এখানে একটা প্রবলেম আমি দিয়ে দিয়েছি তোমাদের। এই অঙ্কটাতে বলা হয়েছে যে আমাদের এই সিস্টেমটা ইকুইলিব্রিয়ামই আছে। ইকুইলিব্রিয়ামে যদি থাকে তো বলা হয়েছে তোমার এফ আর থিটা কত। তো তোমরা এটা সলভ করো। হ্যাঁ, প্রবলেম 1। স্যার এখানে একটা এখানে প্রশ্ন এফ ছিল। এবং থিটা বের করতে কি বলো? স্যার এখানে 300 পাউন্ড আর 45 ডিগ্রি অ্যাঙ্গেল যেটা তৈরি করছে, হ্যাঁ, এটাকে তো স্যার আমরা দুইটা কম্পোনেন্টে ভাগ করব। তো আচ্ছা, সেক্ষেত্রে তো স্যার সাইন থিটা আর কস থিটা আমরা অ্যাজ ইউজুয়াল যেভাবে হিসাব করি ওইভাবে তো থাকবে স্যার। হ্যাঁ, মানে কোন দিকে থাকবে? ধরো 300 cos 45 থাকবে এদিকে, এদিকে আর ভার্টিক্যালি আর থাকবে। ভার্টিক্যালি থাকবে 300 sin 45। জি স্যার, ঠিক আছে। আর 200 যেরকম, 200 হচ্ছে 200 cos 30 এখানে, 200 এরপরে sin ভার্টিক্যাল। 30 উপরের দিকে। সিমিলারলি 510 আছে, বলো তো দেখি, তুমি বলো 500 যে উপাংশটা আমরা দেখতে পাচ্ছি, এই জি যে স্যার। এটা, এটার উপাংশ এই বরাবরটা কত হবে? ওয়াই বরাবর স্যার এখানে হবে, এটা স্যার তো এটা স্যার 500 ইনটু cos 40 মানে cos 10 ডিগ্রি কোন 10 ডিগ্রি, ভেরি গুড। আর এটা হবে কত? 500 sin 10 ইনটু ডিগ্রি। sin 10 ডিগ্রি। জি স্যার। আর এভাবে f cos θ f sin θ থাকবে। তারপরে আগের মতো একটা ইকুয়েশনে সামেশন fx 0 করে f cos θ বের করতে হবে, ওই যে এটার মতো করে। তোমরা সলভ করো এটা। হ্যাঁ, আমরা আমাদের আজকে নতুন টপিকে যাব। তো নতুন টপিকটা করার আগে আমরা একটা কনসেপ্ট শিখবো আজকে। কনসেপ্টটা ইজ ভেরি ইম্পর্টেন্ট। এটাকে বলে ফ্রি বডি ডায়াগ্রাম। হ্যাঁ, আমাদের আমাদের একটা আমাদের কোর্স আউটলাইন যদি তোমরা দেখো তাহলে দেখবে আমাদের একটা ডেডিকেটেড সিও মানে কোর্স আউটকামই আছে যে স্টুডেন্টরা ফ্রি বডি ডায়াগ্রাম কি সেটা জানবে
এবং একটা অবজেক্টের ফ্রি বডি ডায়াগ্রাম তারা আঁকবে। ঠিক আছে, আমরা একটু ভালো করে পড়ি। ফ্রি বডি ডায়াগ্রাম হচ্ছে আমাদের স্ট্যাটিক প্রবলেমে, ডাইনামিক প্রবলেমও ইউজ হয়, কিন্তু স্ট্যাটিক প্রবলেম ইউজ করার জন্য সবচেয়ে গুরুত্বপূর্ণ একটা ব্যবস্থা। এখানে আমরা ফ্রি বডি ডায়াগ্রাম বেসিক্যালি হচ্ছে একটা গ্রাফিক অর সিম্বলিক রিপ্রেজেন্টেশন অফ দি বডি in which all connecting pieces have been removed। কথার অর্থ হচ্ছে যে ফ্রি বডি ডায়াগ্রাম বুঝেই যাচ্ছে, ফ্রি বডিটা ফ্রি হয়ে গেছে। তো ফ্রি বডি ডায়াগ্রাম হচ্ছে একটা গ্রাফিক্যাল রিপ্রেজেন্টেশন যখন এই বডিটার সাথে যতগুলা পিসেস কানেক্টেড থাকে, ঠিক আছে, সেগুলা রিমুভ করে করেসপন্ডিং রিঅ্যাকশনটা দিয়ে দেওয়া হয়। যেমন এখানে আমাদের একটা বডি দেখা যাচ্ছে, সেই বডিটার সাথে দেখো এখানে একটা কেবল যুক্ত, এদিকে এদিকে এখানে এখানে যুক্ত আছে। আমরা যদি এই অবজেক্টটার একটা ফ্রি বডি ডায়াগ্রাম আঁকতে চাই, তাহলে দেখো অবজেক্টটা নিয়ে সমস্ত কেবলগুলা সরায় ফেলা হয়েছে এবং কেবলগুলার যে ফোর্স দিয়ে কেবলটা একে টানতেছিল, করেসপন্ডিং ফোর্স, সেই ফোর্সগুলো আমরা দিয়ে দিছি। এই যে এটাকে বলে ফ্রি বডি ডায়াগ্রাম। এখানে অনেকগুলা কথা বলা আছে, তোমরা পড়ো। আমি আরেকটা ফ্রি বডি ডায়াগ্রাম দেখাই। ধরো একটা বিম আছে, বিমটা একটা আমাদের ফোর্স অ্যাপ্লাই করা হয়েছে বিমটার উপরে। আমরা করতেছি কি, এটারে ফ্রি বডি ডায়াগ্রাম আঁকবো। কি করলাম, এই সাপোর্টটা আমি সরিয়ে দিলাম, সরিয়ে দিয়ে দেখো এটাকে সাপোর্টের রিঅ্যাকশন দিয়ে আমরা রিপ্রেজেন্ট করলাম। তোমাদের প্রশ্ন উঠতে পারে যে স্যার এখানে তিনটা কি, এগুলা কি দেখাচ্ছে রিঅ্যাকশন? এগুলো আজকে আমরা কথা বলবো একটু পরে। তার আগে আমরা একটু শিখি যে সাপোর্টটা সরিয়ে দিয়েছি, সাপোর্টটা সরিয়ে দিলে অবশ্যই রিঅ্যাকশন আসবে বা ফোর্স আসবে, সেই ফোর্সগুলো আমরা এখানে দিয়ে দিই। এখানে এই ডায়াগ্রামটা একটু ভালো করে বুঝো। একটা ল্যাম্প পোস্ট, এই একটা ল্যাম্প পোস্ট আছে, ল্যাম্প পোস্টটা এভাবে আমাদের নিচের দিকে আছে। তো আমরা এখানে যেহেতু লাইট আছে এবং অবজেক্ট আছে, আমরা এটার কনসেপ্ট কি, মানে আমরা ফ্রি বডি ডায়াগ্রামের কনসেপ্ট হবে আমরা এই লাইনটাকে একটা লাইন দিয়ে রিপ্রেজেন্ট করব, এই অংশটাকে। এবং এই জায়গায় যে অবজেক্ট আছে যেটার মধ্যে ওয়েট ঝুলতেছে, একটা বাল্ব উইথ দি হ্যাঙ্গার, ওইটাকে আমরা ওয়েট, একটা ফোর্স দেখাবো, এটার ওয়েট দেখাবো এই ডিরেকশন নিচের দিকে, যেহেতু গ্র্যাভিটি নিচের দিকে কাজ করবে, সুতরাং আমি এই ডিরেকশনে আমি ডাব্লিউটা দেখাবো। আর এটাকে আমি লাইন দিয়ে দেখাচ্ছি। আর এটা এখানে দেখো যুক্ত, কোথায় যুক্ত, আমার ল্যাম্প পোস্টটার সাথে। এইটাকে আমরা এখানে যদি এই ল্যাম্প পোস্টটাকে সরায় দেই, তাহলে এখানে কি আসবে, করেসপন্ডিং রিঅ্যাকশন গুলা চলে আসবে। এই যে করেসপন্ডিং রিঅ্যাকশন, আমাদের একটা উপরের দিকে ফোর্স আসতেছে এবং রোটেশন আসতেছে, সেই রোটেশনটা আমরা দিয়ে দেব। এইগুলো হচ্ছে আমার ফ্রি বডি ডায়াগ্রাম। খুব সহজ ভাষায়, যদি কোনো একটা স্ট্রাকচার থাকে, ধরো আমার একটা বিম আছে, বিমটার উপরে মনে করে একজন লোক বসে দাঁড়িয়ে আছে, আর এখানে ধরো দুইটা বড় বড় ব্লক আছে ইটের রেস্ট। ওই যে আমরা আমাদের ভার্সিটিতে বসার জন্য যে সিটের ব্যবস্থা আছে সেটা চিন্তা করো। এই সিটটার উপরে ধরো একজন লোক বসছে এবং এই সিটটা আমাদের দুইটা অবজেক্টের, দুইটা কনক্রিটের ব্লকের উপর স্থাপিত। আমি এখন এটার ফ্রি বডি ডায়াগ্রাম আঁকবো। ফ্রি বডি ডায়াগ্রাম আঁকার জন্য কি করব, এই যে আমাদের বিমটা, এটাকে আমি একটা লাইন দিয়ে রিপ্রেজেন্ট করলাম এবং এইটার উপরে তুমি বসে আছো, মানে তোমার ওয়েট, এটা আমরা রিপ্রেজেন্ট করলাম নিচের দিকে। নিচের দিকে আমরা ওয়েটটা দেখাই দিলাম। সাথে সাথে তুমি যখন এটাকে ফ্রি বডি ডায়াগ্রাম আঁকবা, সবকিছু সরায় দিবা, তাহলে কি এখানে এই কনক্রিট ব্লকটা তুমি বসার কারণে একটা রিঅ্যাকশন দিয়েছিল, সেই রিঅ্যাকশনটা আমরা উপরের দিকে দেখাই দিলাম। এই যে আমি রিপ্রেজেন্ট করলাম, এটাই হচ্ছে আমার ফ্রি বডি ডায়াগ্রাম। তা আমি মনে আশা করি খুব সহজভাবে আমি তোমাদেরকে বিষয়টা বোঝানোর চেষ্টা করছি। একটু পড়ো, এটা একটা এমআইটি লেকচার। আমি আই হোপ তোমরা যদি এটা রিডিং করো, আশা রাখি তোমরা সবকিছু বুঝতে পারবে। যেমন এখানে একটা ট্রেনের এক্সাম্পল দিছে, তারা কিভাবে ফ্রি বডি ডায়াগ্রামটা আঁকবে। আচ্ছা, অসুবিধা নেই, তাহলে আমি ফ্রি বডি ডায়াগ্রাম আমরা পড়ছি। এখন আমাদের সিভিল ইঞ্জিনিয়ারিং এ আমরা কি ধরনের সাপোর্ট ইউজ করি, এটা এখন আজকে আমরা বুঝবো। ভালো করে বোঝার চেষ্টা করো। In civil engineering, basically we have three types of support used. একটা হচ্ছে পিন সাপোর্ট, সবাই একটু নোট নাও।
একটাকে বলে পিন সাপোর্ট, অথবা এটার আরেকটা নাম আছে, সেটাকে বলে হিঞ্জ সাপোর্ট। হিঞ্জ সাপোর্ট, হিঞ্জ সাপোর্ট। আচ্ছা, এটার বৈশিষ্ট্য কি? এটা প্রকাশ করা হয় নরমালি প্রকাশ করা হয় এইভাবে, অথবা এইভাবে। এটা হচ্ছে আমাদের পিন সাপোর্ট। হ্যাঁ, এটার ক্যারেক্টারিস্টিক হচ্ছে ইন পিন সাপোর্ট, বিশেষ করে এটা সাপোর্ট বলতে বোঝাচ্ছে যে একটা ধরো কথার কথা একটা বিম আছে, এই বিমটা উপরে যদি লোড দাও, তাহলে বিমটা যদি তুমি কোনো সাপোর্ট না দাও, তাহলে সে সে স্টেবল থাকবে না, সে নিচের দিকে পড়ে যাবে। তো একে যদি আমি রেস্টে রাখতে চাই, তাহলে আমাকে অবশ্যই সাপোর্ট ইউজ করতে হবে। তবে আমরা সিভিল ইঞ্জিনিয়ারিং এ আমরা 3 ধরনের সাপোর্ট ইউজ করি। একটা হচ্ছে পিন সাপোর্ট, এর ক্যারেক্টারিস্টিক হচ্ছে ইট ক্যান নট ট্রান্সলেট ইন এক্স ডিরেকশন এন্ড ওয়াই ডিরেকশন। কথার মানে হচ্ছে যে এই সাপোর্টটা এক্স ডিরেকশনে রেস্ট্রেইন করে ধরে রাখে, ওয়াই ডিরেকশনেও ধরে রাখে, কিন্তু সে রোটেট করতে পারে। যেমন তোমার ঘরের দরজার যে চৌকাঠটা আছে, সে তুমি যদি ধাক্কা দাও, তাহলে দেখবা যে এক্স ডিরেকশনে চৌকাঠটা নড়ে না, ওয়াই ডিরেকশনেও নড়ে না, কিন্তু দরজাটা কি করতে পারে? রোটেট করতে পারে, তাই না? রোটেট করতে সে ফ্রি আছে। এই জন্য এটাকে আমরা বলি পিন সাপোর্ট। এবং এই পিন সাপোর্টে উই উইল গেট টু রিঅ্যাকশন, ওয়ান রিঅ্যাকশন ইন দি ভার্টিক্যাল ডিরেকশন এন্ড অ্যানাদার রিঅ্যাকশন ইন দি এক্স ডিরেকশন। রিঅ্যাকশন বলতেছে এই জন্য যেহেতু সে রেস্ট্রেইন করা এক্স ডিরেকশন এবং ওয়াই ডিরেকশনে, সুতরাং উই উইল গেট রিঅ্যাকশন ইন দিস টু ডিরেকশন। Another support in we use is called roller support. রোলার সাপোর্ট কি জিনিস, এটাকে কিভাবে প্রকাশ করা হয় সেটা আগে দেখি আমরা। রোলার সাপোর্টটা আমরা সিম্বলটা হচ্ছে এটা হচ্ছে আমাদের রোলার সাপোর্ট, তাই তো? আচ্ছা, এটা দেখেই বোঝা যাচ্ছে। হ্যাঁ, আমাদের এটারে যদি আমি এক্স ডিরেকশনে আমি লোড দেই, তাহলে সে সুন্দর করে নড়ে যাবে। তার মানে এক্স ডিরেকশনে সে আটকানো না। কিন্তু তুমি যদি ওয়াই ডিরেকশনে কে চাপ দাও, তাহলে সে রেস্ট্রেইন করবে, যেহেতু ওয়াই ডিরেকশনে সে আটকানো। সুতরাং আমরা রোলার সাপোর্টে রিঅ্যাকশন পাবো একটা, শুধুমাত্র উপরের দিকে। এক্স ডিরেকশন এবং ওয়াই ডিরেকশনে আমরা কোনো রিঅ্যাকশন পাবো না। এটাকে বলা হয় রোলার সাপোর্ট। ফর এক্সাম্পল ট্রলির উপরে তুমি বসে থাকতে পারবা, কারণ সে লোড নিতে পারে, কিন্তু যখন তুমি ঠেলা দিবা এক্স ডিরেকশনে, তখন সে নড়ে যাবে। বুঝা যাচ্ছে? এটা হচ্ছে অনেকটা রোলার সাপোর্ট। ঠিক আছে, এবার আমাদের লাস্ট সাপোর্ট, সেটাকে বলা হয় ফিক্সড সাপোর্ট। সবার কি তোলা হয়েছে এটা? স্যার আমার একটা প্রশ্ন ছিল স্যার। বলো। স্যার আমরা যে ডান পাশে ওই হিঞ্জ সাপোর্টের ওইটার এই ডান পাশে যেটা দিছি স্যার, এটাও তো মানে এক্স ডিরেকশনে নাড়ানো যায় যেহেতু এটা গোল। এক্স ডিরেকশনে নাড়ানো যায়? না না, জি স্যার, এক্স এটা ডিরেকশনে নাড়ানো যে যায় না, কারণ গোল। এটা সিম্বল আর কি, হিঞ্জ সাপোর্টের মতোই। কিন্তু তুমি এটাকে না এক্স ডিরেকশনে লোড দিলে এটা নড়বে, এটা তো তুমি আর ভাবতেছো না যে এটা এই জায়গায় ধাক্কা দিচ্ছি, তা কিন্তু না। এটা একটা সাপোর্টের রিপ্রেজেন্টেশন। এটা সাপোর্টের রিপ্রেজেন্টেশন মানে হচ্ছে এই সাপোর্টটা, এই ধরনের সাপোর্ট যে জায়গায় দেখবো আমরা, সেই সাপোর্ট এক্স ডিরেকশনে নড়বে না, ওয়াই ডিরেকশনেও নড়বে না। কিন্তু এখানে দেখো, এটা এবং এইটা, দিস টু আর নট সেম। এটা দেখতেছো এক্স ডিরেকশন, এটা পুরো চাকার মতো অনেকটা। তো সুতরাং এখানে যদি আমরা লোড দেই, এই ধরনের সাপোর্ট এক্স ডিরেকশনে স্টেবল থাকে না, নড়তে থাকে। কিন্তু ওয়াই ডিরেকশনে যদি আমি লোড দিই, সে নিতে পারে। ঠিক আছে? জি স্যার। আচ্ছা, আমরা এবার একটু স্যার ফিক্সড স্যার সাপোর্ট। রোলার সাপোর্টের ক্ষেত্রে সেটা এক্স ডিরেকশনে মানে মুভ করতে পারবে?
ফ্রিলি, পারবে ফ্রিলি, সুতরাং কোনো রিঅ্যাকশন পাওয়া যাবে না। কিন্তু ওয়াই ডিরেকশনে সে একদম স্থির থাকবে। হ্যাঁ, মানে রেস্ট্রেইন করা থাকবে, আটকানো থাকবে, সুতরাং আমরা ওয়াই ডিরেকশনে আমরা রিঅ্যাকশন পাবো। তাহলে আমরা ভবিষ্যতে আমরা দেখব পিন সাপোর্টে আমরা দুইটা রিঅ্যাকশন পাবো। একটা কি রিঅ্যাকশন? একটা হচ্ছে আর এক্স, একটা রিঅ্যাকশন হচ্ছে আর ওয়াই। আর আমাদের রোলার সাপোর্টে অলওয়েজ আর ওয়াই পাবো। ঠিক আছে? আচ্ছা, এখন তোমরা বলতে পারো স্যার আপনি এদেরকে উপরের দিকে দিচ্ছেন কেন? এর মানে কি এরা কখনো নিচের দিকে কাজ করবে না? করবে। এটা আমরা জাস্ট অ্যাজিউম করে নিচ্ছি পজিটিভ দিকে। পজিটিভ দিকে অ্যাজিউম করলাম, যদি আমি ক্যালকুলেশন করে রিঅ্যাকশনের মান নেগেটিভ পাই, তখন আমি বলবো হ্যাঁ আমি যেটা অ্যাজিউম করছি সেটা আসলে ওই ডিরেকশনে না, এটা উল্টা ডিরেকশন। এটা আমরা যখন অঙ্ক করব তখন আরো ডিটেইলস দেখব। চলো আমরা এবার ফিক্স সাপোর্টটা একটু বোঝার চেষ্টা করি। 3 নাম্বার ফিক্স সাপোর্ট। তোমাদের বাসার রুটে তুমি যদি একটু খেয়াল করো, তুমি দেখবা যে তোমাদের কলাম বলো বা তোমাদের বিম যেটা, এই বিমটা কলামের সাথে কানেক্ট হয়েছে, তাই না? এই কানেক্টেড যে সাপোর্ট জায়গাটা সেটা হচ্ছে ফিক্স সাপোর্ট। এটাকে প্রকাশ করা হয় এভাবে। ফিক্স সাপোর্টে আমাদের তোমাদের বাসায় দেখবা যে বিমটা কলামের সাথে স্যার আবার একটু বলবেন। তোমাদের বাসায় যে বিম সেটা দেখবা কলামের সাথে কানেক্ট হয়েছে, তাই না? এটা হচ্ছে বিম, আর এটাও যে লম্বা ভাবে যেটা সেটাকে বলে কলাম। মিস্ত্রিরা বলে পিয়ার, এটা পিয়ার না, পিয়ার অন্য জিনিস। আচ্ছা, কলাম আর বিম, এই যে সাপোর্ট এই জায়গাটা, এই অংশটাকে আমরা এইভাবে রিপ্রেজেন্ট করি, এটাকে বলা হয়ে থাকে ফিক্স সাপোর্ট। ঠিক আছে? ফিক্স সাপোর্টে তিনটা রিঅ্যাকশন আসে। ফিক্স সাপোর্ট হরাইজন্টালি নড়তে দেয় না, ভার্টিক্যালিও নড়তে দেয় না, এবং রোটেটও করতে দেয়। তিনটা রিঅ্যাকশন পাবো আমরা ফিক্স সাপোর্টে। একটা হচ্ছে আর এক্স, একটা হচ্ছে আর ওয়াই, একটা হচ্ছে মোমেন্ট। কারণ এই অংশটা বিমটাকে রোটেটও করতে দিবে না, হরাইজন্টালিও নড়তে দিবে না, ভার্টিক্যালিও নামতে দিবে না। সুতরাং তিনটা আমরা রিঅ্যাকশন পাবো ইন ফিক্সড সাপোর্ট। আচ্ছা, আমরা তাহলে আমাদের সিভিল ইঞ্জিনিয়ারিং এ যে থ্রি সাপোর্টস which are used, এটা ছাড়া আমরা সাধারণত আর কোনো সাপোর্ট ইউজ করব না। আমরা আমাদের সিভিল ইঞ্জিনিয়ারিং এ এভরি প্রবলেমস উইল বি রিপ্রেজেন্টেড বাই দিস থ্রি সাপোর্টস। একটা হচ্ছে হিঞ্জ সাপোর্ট, হিঞ্জ সাপোর্টে আমরা দুইটা রিঅ্যাকশন পাবো। রোলার সাপোর্ট একটা রিঅ্যাকশন, ভার্টিক্যালি ফিক্সড সাপোর্ট। ঠিক আছে? তোমাদেরকে এখন তিনটা সাপোর্টের বৈশিষ্ট্য তো ব্যাখ্যা করলাম, একটা প্রশ্ন করি, দেখি চিন্তা করে বলো। ধরো আমার একটা বিম আছে এবং আমার এই বিমটার সরি আমাদের ধরো একটা রোলার সাপোর্ট আর একটা রোলার সাপোর্ট। কয়টা রোলার সাপোর্ট এখানে? দুইটা। হ্যাঁ, বলো তো এই বিমটা স্টেবল থাকবে না আনস্টেবল থাকবে? চিন্তা করে বলো তো। আনস্টেবল Unstable? থাকবে স্যার এটা। আচ্ছা, আনস্টেবল থাকবে, কারণটা কি? এটা এক্স অক্ষ বরাবর মানে ট্রলির মতো। হ্যাঁ, আমরা সিভিল ইঞ্জিনিয়ারিং এ যদি এই দুইটাই রোলার সাপোর্ট দেই তাহলে আমাদের কোনোভাবেই আমার এখানে টিকার কোনো চান্সই নেই, তাই না? গুড। তাহলে আমি এখন প্রশ্ন করি, এটাকে আমি স্টেবল করতে চাই, কি করা উচিত? স্যার এটা এখানে এটা রোলার এখানে যে সাপোর্ট কোনো একটা জায়গায় আমরা একটা হিঞ্জ দিয়ে দিলে হয়ে যাবে। দিয়ে দিই। যে কোনো একটা জায়গায় হিঞ্জ দিয়ে দিই, বা আমরা ফিক্স সাপোর্ট বা ফিক্স সাপোর্ট করে দিতে পারি, তাই না? আচ্ছা, আমরা বুঝতে পারলাম। গুড, ভেরি গুড। চলো আমরা মোটামুটি আমাদের সাপোর্ট করা হয়ে গেছে। আজকে আমরা একটা আমাদের অন্য একটা টপিকে যাই। এটা হচ্ছে আমরা এই লেকচারটা তোমাদেরকে আমি দিয়ে দিব। হ্যাঁ, এটা হচ্ছে আমাদের টেক্সট বুক ফেরিস এন্ড চেম্বার্স এর বই, চ্যাপ্টার 2। এখানে ফ্রি বডির কথা বলা হয়েছে, আমরা বুঝে গেছি। এরা দেখো এই জিনিসটা সরাইছে, এই জিনিসটা এই এবি এর যদি আমরা ফ্রি বডি ডায়াগ্রাম আঁকতে চাই তাহলে আমাদের কি করতে হবে? এই পয়েন্টটা
আমাদের সিজি তে কানেক্টেড ছিল, তাহলে অবশ্যই এখানে একটা রিঅ্যাকশন আসবে, এটা আমাকে দিয়ে দিতে হবে। আবার এখানে বি পয়েন্টে আমার একটা ফোর্স আসবে, সেটা দিয়ে দিতে হবে। তাহলে এটা গেল এ বি এর ফ্রি বডি ডায়াগ্রাম। তুমি যদি সিজি খুলো, সিজি, তখন কি হবে? সিজি তে দেখা যাচ্ছে জি পয়েন্ট একটা ফোর্স আছে, এটা তো দিতেই হবে। সিজি এর এ পয়েন্টে একটা পিন ছিল যেটা নাকি বি এ কানেক্টেড ছিল, এখানে এই ফোর্সটা দিয়ে দিতে হবে। সাথে সাথে সি পয়েন্টে এই যে মেম্বারটা যেটা তোমার খোলা হয়েছে, সেই ফোর্স গুলা দিয়ে দিতে হবে। এই যে দেখো সিওয়াই, হ্যাঁ সিওয়াই, সি এক্স সিওয়াই দিয়ে দিছে, আমাদের এইটার ওয়েট দিয়ে দিছে, এ পয়েন্টে রিঅ্যাকশন দিয়ে দিছে, এফ পয়েন্ট দিছে। এগুলা হচ্ছে আমাদের ফ্রি বডি ডায়াগ্রামের বৈশিষ্ট্য। ঠিক আছে, আমরা একটু আগে, আমরা আজকে একটা নতুন জিনিস শিখবো, তারপর আমরা ট্রাসে চলে যাব। চলো, টু ফোর্স মেম্বার, একটা সংজ্ঞা লেখো তোমরা। টু ফোর্স মেম্বার কাকে বলে? যেমন এই মেম্বারটা খেয়াল করো, হ্যাঁ, এই মেম্বারটার এন্ডে ফোর্স আছে, তাই না? এন্ড বা জয়েন্টে, মানে আমাদের একেবারে শেষ প্রান্তে আমাদের ফোর্স দেয়া। মাঝখানে কি কোনো ফোর্স দেয়া? তা কোনো ফোর্স দেয়া নাই। তো এই টু ফোর্স মেম্বার হচ্ছে ওই সমস্ত ফোর্স যে সমস্ত ফোর্সের এন্ডে জয়েন্ট থাকবে, নতুবা সাপোর্ট থাকবে, নতুবা লোড থাকবে। দুই এন্ডের মাঝখানে কোনো লোড থাকবে না, জয়েন্টও থাকবে না। এ ধরনের মেম্বারকে বলা হয় টু ফোর্স মেম্বার। যেমন একটা ট্রাসের সমস্ত মেম্বারগুলা টু ফোর্স মেম্বার থাকে। আজকে আমরা একটা ট্রাস শুরু করব। যেমন দেখো এই মেম্বার, এই যে ট্রাস, এটাকে বলা হয় ট্রাস। দেখো ট্রাস, ট্রাসে কি হচ্ছে, আমাদের প্রত্যেকটা মেম্বার, যেমন এসি মেম্বার, এসি মেম্বারের মাঝখানে কোনো লোড নাই, কিন্তু সি জয়েন্টে এবং এ জয়েন্ট যেগুলা এন্ড জয়েন্ট, সেখানে আমাদের লোড এবং সাপোর্ট আছে। সুতরাং এসি কে আমরা টু ফোর্স মেম্বার বলতে পারি। সিমিলারলি বিই, ডিই, যেগুলোই চিন্তা করো না কেন, সবগুলো হচ্ছে টু ফোর্স মেম্বার। মনে রাখতে হবে একটা ট্রাসে সবগুলো মেম্বার টু ফোর্স মেম্বার থাকে। ঠিক আছে, আমি যদি এখন এই জায়গাতে একটা লোড দিই, এটা ডিজি, এই ডিজি মেম্বারটার মাঝখানে যদি আমি একটা লোড দিই, তখন ডিজি কিন্তু টু ফোর্স মেম্বার না, ঠিক না? ডিজি টু ফোর্স মেম্বার হবে না। যদি টু ফোর্স মেম্বার না হয়, তখন আমরা এই ট্রাসটা, আমি তোমাদেরকে এই টার্মে আমরা যে মেথডটা শিখবো ট্রাস বের করার, এই মেথডে করা যাবে না। তাহলে আমরা শিখবো যে ট্রাসে অলওয়েজ মেম্বারগুলো টু ফোর্স মেম্বার থাকে, যেখানে মেম্বারগুলো এন্ডে কানেক্টেড থাকে, অথবা এন্ডে লোড করা থাকে, এন্ডে সাপোর্ট থাকে। স্যার ট্রাস্ট আমাদেরকে আরেকটু বুঝায় দেন, টার্মটা বারবার আসতেছে তো। হ্যাঁ, ট্রাস হচ্ছে যে আমাদের অনেকগুলা মেম্বার একসাথে কানেক্ট করা থাকবে, একটা জিওগ্রাফি, একটা জিওমেট্রিক রিপ্রেজেন্টেশন, যেখানে মেম্বারগুলো একে অপরের সাথে কানেক্টেড থাকবে, কিন্তু কানেক্টেড হওয়ার জন্য তারা একটা, মনে করে একটা সিস্টেম পলিসি ফলো করবে। পলিসিটা হচ্ছে যে আমাদের এক, দেখো এই ট্রাস্টটা অনেকগুলা মেম্বার দিয়ে কানেক্টেড, যেমন এ বি, বিসি, সিডি, তারপরে ডিজি, জিএইচ। তোমরা কি ট্রাস্ট দেখছো? নাহলে আমাকে বলো, আমি তোমাদেরকে ট্রাস্ট বলি। তোমরা টিনের ঘর যদি দেখো, বা একটা স্টিলের কোম্পানি যদি দেখো, তাহলে যেমন এখানে এই ফিগারটা খেয়াল করো। এই ফিগারটাতে কি দেখো, একটা চাল যদি আমরা চিন্তা করি, এবং নিচে এরকম একটা অ্যারেঞ্জমেন্টের উপরে এই চালটা দাঁড়ানো আছে। এই যে অ্যারেঞ্জমেন্ট, যেখানে অনেকগুলা মেম্বার পরস্পর সাথে কানেক্টেড হয়েছে, এমন ভাবে কানেক্টেড হয়েছে যে তাদের এন্ডে এরা পরস্পর সাথে কানেক্টেড, এবং এন্ডে সাপোর্ট, এন্ডে লোড, এই ধরনের গ্রাফিক্যাল রিপ্রেজেন্টেশনকে আমরা বলি ট্রাস। আমি একটু ফিগার দেখাই, দাঁড়াও। আমি একটু দ্বারা তোমাদেরকে ট্রাস দেখাই। দেখো, তোমরা সবাই কি এই গুগলটা দেখতে পাচ্ছ? জি স্যার। হ্যাঁ, দেখো, এই যে এখানে একটা ব্রিজ দেখা যাচ্ছে, এই যে এই ব্রিজটা, এটা একটা ব্রিজ। এরকম অনেক ব্রিজ আমরা 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 তো রেল লাইন দিয়ে গেলেই এগুলা দেখি, তাই না? যখনই আমাদের কোনো ব্রিজ আসে, আমরা রেল লাইনে ব্রিজ গুলা দেখি। অনেক সময়
আমাদের রেললাইনের যে ফুট ওভার ব্রিজটা থাকে সেটাতেও দেখি। এইটা একটা ট্রাস। কেন? দেখো এখানে এই যে মেম্বারটা, এই যে মেম্বার, এই মেম্বার, প্রথম কথা হচ্ছে এই স্ট্রাকচারটা অনেকগুলা মেম্বারের কানেকশন দিয়ে তৈরি হয়েছে, এক প্রথম কথা। সেকেন্ড কথা হচ্ছে এই মেম্বারটা এমন ভাবে কানেক্টেড, এখানে এই স্ট্রাকচারের মেম্বার গুলা যে এন্ড এবং এন্ড কানেক্টেড, কিন্তু এই এন্ড এর মাঝখানে কোনো লোড নাই। ঠিক আছে? সিমিলারলি দেখো এই মেম্বারটা এখানে কানেক্টেড, এখানে কানেক্টেড, মাঝখানে কোনো লোড। সিমিলারলি এই মেম্বারটাও দেখো, খেয়াল করো এই যে অ্যারেঞ্জমেন্ট, এই অ্যারেঞ্জমেন্ট টু ফোর্স মেম্বার দিয়ে কানেক্টেড হয়েছে, এই জন্য এটাকে আমরা, এই ধরনের স্ট্রাকচারকে আমরা বলি ট্রাস। সিমিলারলি এই ফিগারটা খেয়াল করো, কিভাবে অ্যারেঞ্জমেন্ট ভাবে তৈরি হয়েছে, এখানে কোনো লোড নাই। লোড, আবার তুমি বলতে পারো তাহলে স্যার লোডটা যাবে কোন দিক দিয়ে? লোডটা যাবে হচ্ছে এন্ড দিয়ে, আমরা এন্ড দিয়ে লোড চিন্তা করব। ঠিক আছে? এন্ড দিয়ে একটা সহজ একটা ট্রাস দেখায়, আমরা এন্ড এর লোডটা দিয়ে দিব। যেমন এই ট্রাসটা দেখো, এখানে যখন একটা গাড়ি উপর দিয়ে যাবে তখন কিন্তু এই ট্রাসটার স্ল্যাবটাতে কি হবে? লোড আসবে। এই লোড গুলা কোথায় দিয়ে দিব? আমরা আমরা জয়েন্টে লোড দিয়ে দিব। আমি যদি এটাকে একটু ফিগার দিয়ে রিপ্রেজেন্ট করি, ধরো তোমার একটা ট্রাস, ধরো এভাবে আছে, এবং আমাদের এই জায়গায় ধরো সাপোর্ট আছে, একটা হিঞ্জ সাপোর্ট, আর এই জায়গায় আমাদের আছে রোলার। এবার আমাদের যদি এই অংশটা দিয়ে কোনো গাড়ি যাইতে থাকে, এটা তো ওই পাশেও আছে তাই না? এটা তো আমি 2D আঁকছি, ওই পাশেও এরকম একটা ফিগার আছে, এবং এখানে একটা স্ল্যাব আছে। তো স্ল্যাবটার উপর দিয়ে যদি আমাদের একটা গাড়ি যাইতে থাকে, গাড়ি যায়, এই গাড়িটার যে লোড, এই লোড দুটা কোথায় যাবে? এই যে মেম্বার, এই স্ল্যাবটা থেকে এই কানেক্টেড পয়েন্টে চলে আসবে, এবং আমরা এই কানেক্টেড পয়েন্টে আমরা লোড গুলা দেখাবো। যদি সিমিলারলি এখানেও যদি কোনো গাড়ি টাড়ি বসে, বা কোনো ধরো অবজেক্ট চলে গেল, বা কোনো একটা লোক উঠলো পরে, তাহলে তার কারণে যে লোড আসবে সেটা আমরা এই জয়েন্টে দিয়ে দিব। খালি জয়েন্টে আমরা লোড দিব, কারণ এটা একটা ট্রাস, এবং ট্রাসের অ্যাজাম্পশন হচ্ছে যে আমাদের লোড গুলা পয়েন্ট দিয়ে পাস করবে। ঠিক আছে? ওকে। যেমন এখানে যদি কোনো একটা আমাদের গাড়ি যাইতে থাকে এই জায়গা দিয়ে, অথবা লোকেরা হাঁটাহাঁটি করতে থাকে, তাহলে যে লোড গুলা যাবে সেই লোড গুলা আমরা এই পয়েন্ট, এই পয়েন্ট, এই পয়েন্ট, এই পয়েন্টে দিয়ে পাস করাবো। সিমিলারলি ওই পাশের যে ট্রাসটা, ওই পয়েন্ট গুলা দিয়ে পাস করবে। সুতরাং আমরা যেটা করি নরমালি, অ্যাজাম্পশন হচ্ছে যদি একটা 100 কিপের লোড যদি থাকে, কথার কথা এখানে, তাহলে 100 কিপের 50 দিব এই পাশে, 50 দিব ওই পাশে। ঠিক আছে? সেই 50টা আমরা এই পয়েন্টে দিয়ে দিব আর কি। তো আমরা আজকে আমাদের এই C101 এ আমরা ট্রাস সলভ করব। ট্রাস সলভ করা মানে কি? ট্রাস সলভ করা মানে হচ্ছে আমাদের ট্রাসটা যে ফোর্স, যে মেম্বার গুলা নিয়ে কানেক্টেড, যে টু ফোর্স মেম্বার গুলা, সেই টু ফোর্স মেম্বারে কি পরিমাণ ফোর্স আসে সেগুলো আমরা বের করব। ঠিক আছে? এটা পড়ার সময় আমরা দুটা জিনিস শিখি, একটা হচ্ছে কম্প্রেশন, একটা হচ্ছে টেনশন। বলো তো কম্প্রেশন বাংলা কি? কম্প্রেশনের বাংলা কি? কম্প্রেশনের কম্প্রেশন বাংলা মানে স্যার চাপ, চাপ চাপ দেওয়া। চাপ দেওয়া। আর টেনশন কি? টেনশন হচ্ছে টান দেওয়া। আমাদের তাহলে আমরা কম্প্রেশন আর টেনশন কি এটা খুব ভালোভাবে বুঝতে হবে। হ্যাঁ, দেখো আমি একটা ফিগার রাখি, ধরো আমার এখানে একটা, আমাদের বাসার যে কলামটা আছে, আমি যদি এখানে একটা লোড চাপাই, তাহলে বলো তো কলামটা কিসে থাকবে? কলামটা কম্প্রেশনে। চাপ মানে কম্প্রেসড হয়ে যাচ্ছে না? চাপে থাকবে স্যার। চাপ হয়ে জি যাচ্ছে। স্যার। এইটাকে আমরা তখন বলবো কম্প্রেশন। কম্প্রেশন। আচ্ছা, এখন আমরা আমাদের ধরো
আমাদের যে অনেক সময় গ্রামাঞ্চলে দেখবা আমাদের এই ইয়াদে কি বলে এটা, ওই যে কাপড় শুকাই না আমরা, জি স্যার। কি বলে এটা, তার বলে, হ্যাঁ তার। তরিকে আমরা এরকম যদি তার দেখি এবং এই তারে যদি তুমি একটা কাপড় ঝুলাও, তাহলে তারটা কি এরকম টান এরকম নিচের দিকে বাঁকা হয় না? জি স্যার। বাঁকা হয়, right? আমরা যদি এটা ফ্রি বডি ডায়াগ্রাম আঁকতে যাই তখন দেখবা এই তারটার এই অংশে বলো তো কোন এদিকে ফোর্স থাকবে, আবার এদিকে ফোর্স থাকবে। এটা কি হচ্ছে? এটা হচ্ছে আমাদের টান টান হয়ে যাচ্ছে, একদম টান, এটাকে বলে টেনশন। অথবা এই যে এখানে ফোর্সটা যেটা আমি তোমার এই পাশে নিচের দিকে চাপ দিয়ে রাখছিলাম, এই চাপটা না দিয়ে আমি যদি উপরের দিকে। উপরের দিকে টান দিতাম, তখন কি হইতো? তখন হইতো এটা টেনশন। টেনশন। এটাকে আমরা বলি টেনশন। টেনশন হচ্ছে টান টান অবস্থায় থাকবে, কম্প্রেশন হচ্ছে চাপ দিয়ে রাখবে। বুঝতে পারছো? জি স্যার। আচ্ছা আচ্ছা, বুঝতে পারছি আমরা। আর কি লাগবে পড়ানোর জন্য? দাঁড়াও, তাহলে এখানে কোনো প্রবলেম আছে? আচ্ছা, একটা প্রবলেম এরা সলভ করছে এখানে, ট্রাস্টটা। আমরা একটা খুব সহজ ট্রাস্ট নিয়ে ডিল করি। চলো আমি একটু ট্রাস্টটা ওপেন করি। দেখো তো তোমরা এটা দেখতে পাচ্ছ? জি স্যার। আমাদের এখানে বলছে একটা ট্রাস আছে। এই ট্রাসটা প্রথমে আমরা আইডেন্টিফাই করি, বলতো এটা ট্রাস কিনা। আমরা একটা স্ট্রাকচার দেখছি যেখানে একটা মেম্বার আরেকটা মেম্বারের সাথে কানেক্টেড এবং মেম্বারগুলা টু ফোর্স মেম্বার। সবগুলা টু ফোর্স মেম্বার, কারণ এন্ডে আমাদের লোড এবং এন্ডে এরা কানেক্টেড এবং এন্ডে সাপোর্ট দেয়া। গুড। এখন আসো, আমাদের এখানে বলছে ফোর্স বের করো। সবগুলো আমি টু ফোর্স মেম্বারের ফোর্স বের করতে বলা হয়েছে, তাই তো? এখন এখানে সাপোর্ট আছে, তাই না? সাপোর্ট কি সাপোর্ট? সাপোর্ট দেখা যাচ্ছে একটা হিঞ্জ সাপোর্ট আছে, একটা রোলার সাপোর্ট আছে। তাহলে হিঞ্জ সাপোর্টে জানে রিঅ্যাকশন কয়টা আসে? হিঞ্জ সাপোর্টে রিঅ্যাকশন আসবে আমাদের দুইটা। একটা আসবে, আমরা সাধারণত প্রথম যেহেতু আমরা অ্যাজিউম করলাম উপরের দিকে, পরে আমরা ঠিক করে নিব। এটা হচ্ছে আর এ ওয়াই, এদিকে ধরলাম আমাদের হরাইজন্টাল যেটা, সেটা হচ্ছে আর এ এক্স। আর এ এক্স, এখানে কয়টা রিঅ্যাকশন পাবো? আমরা একটা রিঅ্যাকশন পাবো উপরের দিকে শুধু, সেটা হচ্ছে আর ডি ওয়াই। আর ডি ওয়াই। ওকে, সবাই এটা তুলো। চলো আমরা একটা আজকে সলভ করবো আজকে। সবাই এটা তুলো এবং এই রিঅ্যাকশন গুলো দেখাও। তোলা হলে আমাকে বললো, হ্যাঁ? স্যার এখানে এই যে দুইটাই তো হিঞ্জ সাপোর্ট দেওয়া যেত, কিন্তু স্যার সব সময় স্যার একটা রোলার সাপোর্ট কেন দিচ্ছে? একটা রোলার আর একটা হিঞ্জ কেন দিচ্ছে? জি এটা স্যার। অ্যারেঞ্জমেন্টের উপরে আর কি, কারণ এটা বেসিক অ্যারেঞ্জমেন্ট। আমরা পরবর্তীতে 2-1 এ উঠলে আমরা অনেকগুলা বিম করবো। একটা বিমকে বলে সিম্পলি সাপোর্টেড বিম। সাধারণত একটা স্ট্রাকচারের এক পাশে যদি হিঞ্জ সাপোর্ট থাকে, আরেক পাশে যদি রোলার সাপোর্ট থাকে, এই ধরনের বিমকে বলা হয় সিম্পলি সাপোর্টেড বিম। তো আমরা আমাদের যেহেতু আমরা আসলে তো এরকম আইডিয়ালাইজ স্ট্রাকচার পাওয়া যায় না, সব জায়গায় দেখবা ফিক্স থাকে। তো আমরা তোমাদেরকে অঙ্ক করানোর জন্য বা জিনিসগুলো সহজভাবে বোঝানোর জন্য আমরা রিপ্রেজেন্টেশন নেই, ইজি জিনিস, তাই না? আমি যদি এখানে ফিক্স নেই আর এখানে ফিক্স নেই, তখন রিঅ্যাকশন কয়টা আসবে বলো তো দেখি? আমি যদি দুই পাশে তিনটা ছয়টা স্যার। 6টা আসবে। তুমি এইটা তখন তোমার সামেশন এফ এক্স সামেশন এফ ওয়াই দিয়ে করতে পারবে না। দেখো আমাদের ইকুয়েশন কয়টা আছে আমাদের? আমরা দেখছি সামেশন এফ এক্স একটা ইকুয়েশন আমরা জানি যে এক্স এক্সিস বরাবর সমস্ত কম্পোনেন্টের সামেশন 0। আরেকটা আমরা দেখছি সামেশন এফ ওয়াই,
যে ওয়াই অ্যাক্সিস বরাবর সমস্ত ফোর্সের কম্পোনেন্ট 0 করে করছে। আরেকটা আসে, এটা হচ্ছে মোমেন্ট, যে মোমেন্ট অফ ফ্রি সামেশন m ইকুয়াল টু 0। এই তিনটা ইকুয়েশনকে আমরা বলি স্ট্যাটিক্সে ইকুইলিব্রিয়াম ইকুয়েশন। ইকুইলিব্রিয়াম ইকুয়েশন, ঠিক আছে? ইকুইলিব্রিয়াম ইকুয়েশন হচ্ছে তিনটা আমাদের স্ট্যাটিক্সে। এই তিনটা ইকুয়েশন দিয়ে আমরা রিঅ্যাকশন আননোন বের করব। তোমার রিঅ্যাকশন কয়টা আছে এখানে? তিনটা। তোমার ইকুয়েশন আছে তিনটা, সুতরাং তুমি করতে পারবে। কিন্তু তুমি যদি দুই পাশে ফিক্স সাপোর্ট রাখতা তাহলে কি হইতো? তোমার রিঅ্যাকশন 6টা, ইকুয়েশন 3টা, তাহলে কি তুমি সলভ করতে পারবা? পারবা না। যে পারবা অবশ্যই, কিন্তু এটা তোমাদেরকে শেখানো হবে লেভেল 3 টার্ম 2 তে অথবা লেভেল 4 টার্ম 1 এ, যে যদি আমাদের রিঅ্যাকশন অনেক বেশি থাকে ইকুয়েশন থেকে, যেটা আমি নরমাল তিনটে ইকুয়েশন দিয়ে করতে পারবো না, তখন আমি কিভাবে করব? তখন আমি অন্য প্রসেস অ্যাপ্লাই করব। তো এটা আমরা লেভেল 3 টার্ম 2 তে যাব। লেভেল 3 টার্ম 1 পর্যন্ত তুমি খালি এরকমই দেখবা, এক পাশে হিঞ্জ, এক পাশে রোলার। এক পাশে, দুই পাশেও হিঞ্জ পাবা না, কারণ দুই পাশে হিঞ্জ হয়ে গেলে আমাদের রিঅ্যাকশন হয়ে যাবে 4টা, যেটা আমি এই তিনটে ইকুয়েশন দিয়ে সলভ করতে পারবো না। আমি মনে বুঝাইতে পারছি? আমরা করতে থাকি, তখন আরো ক্লিয়ার হবো আমরা জিনিসটা, ঠিক আছে? চলো জি স্যার। আমরা এই অঙ্কটার ফার্স্টে আমরা আমাদের যে ইকুইলিব্রিয়াম ইকুয়েশন কয়টা আছে? তিনটা আছে। আমরা ফার্স্ট ইকুয়েশনটা ইউজ করি। চলো, সামেশন fx ইকুয়াল টু 0, সামেশন fx ইকুয়াল টু 0, এবং আমি এই ডিরেকশনে আমি পজিটিভ ধরব। তাহলে কি কারা কারা আসবে বলো তো দেখি? আমরা তো অলরেডি আমরা জানি কিভাবে বের করতে হয়। কারা আসবে বলো? আমাদের RAX আসবে, যেহেতু সে x অ্যাক্সিস বরাবর এবং পজিটিভ হবে। সো আমি লিখলাম RAX, না বুঝলে আমাকে বললো, হ্যাঁ? RAX আমি এটা লিখে দিলাম। আমার 50 কি আসবে? এখানে না স্যার। fx এ আসবে না, কারণ এটা তো y অ্যাক্সিস বরাবর আসবে এটা না। তো নিচের দিকে কাজ হ্যাঁ, করে। 80টা আসবে এবং জি, এটা পজিটিভ হবে। তার আমি লিখলাম প্লাস 80 ইকুয়াল টু কত? 0। তাহলে RX এর মানটা পেয়ে গেলাম না? রিঅ্যাকশন সেটা কত? জি স্যার। সেটা হচ্ছে মাইনাস মাইনাস 80। 80। আচ্ছা, মাইনাস দিয়ে কি বোঝাচ্ছে বলো তো? এটা স্যার নেগেটিভ এক্স অক্ষ বরাবর কাজ করতেছে। নেগেটিভ। তার মানে আমি যে ডিরেকশনটা অ্যাজিউম করছি আসলে এটা রং। এটা এই ডিরেকশনে কাজ করবে না, এই ডিরেকশনটা কাজ করবে উল্টা দিকে। উল্টা দিকে। তাহলে আমরা এটা একটু লিখে ফেলি। RAX সমান সমান হচ্ছে 80, এবং এটা আসলে কাজ করবে হচ্ছে কোন ডিরেকশনে? উল্টা ডিরেকশন। এটা আমরা দিয়ে দিলাম। সবাই এতটুকু বুঝছো? জি স্যার। আচ্ছা, এবার আমরা আরেকটা ইকুয়েশনে যাব, সেটা হচ্ছে সামেশন fy ইকুয়াল টু 0। সামেশন fy ইকুয়াল টু 0 যখন লিখবো, তখন আমরা উপরের দিকে পজিটিভ ধরে আমরা ইকুয়েশনটা ডিরাইভ করব। চলো, বুঝে যাচ্ছে এখানে RAY সে আসবে, আমরা লিখলাম উপরের দিকে, যেহেতু উপরের দিকে RAY লিখলাম। আর কে আসবে? স্যার আর ডি ওয়াই। RDY পজিটিভ। জি স্যার। আর নেগেটিভ 50। নেগেটিভ 50। আর কেউ আছে? আর কেউ নাই। সো ইকুয়াল টু 0। এখন আমার প্রশ্ন তোমার কাছে, তুমি কি এটা সলভ করতে পারবা? পারবা না, কারণ এখানে RAY ও জানো না, RDY ও জানো না, তাই না? জি স্যার। তাহলে আমরা এটা ইকুয়েশন দিয়ে রাখি। আমরা এখন হচ্ছে আমাদের ইকুইলিব্রিয়াম ইকুয়েশনের যে লাস্ট ইকুয়েশন, মোমেন্ট ইকুয়েশনটা নিব। ধরো আমরা সামেশন MA ইকুয়াল টু 0 করব। সামেশন MA ইকুয়াল টু 0 মানে কি? এ পয়েন্টে মোমেন্ট নিব এবং এটা 0। যেহেতু এই স্ট্রাকচারটা এ পয়েন্টে তোমার রোটেট করতে পারবে না, এটা কি রোটেট? তোমরা আমাকে বলো, এখানে এ পয়েন্টের রেসপেক্ট এই পুরো স্ট্রাকচারটা কি রোটেট করতে পারবে? পারবে না। কেন? না কারণ স্যার। ডি তে সাপোর্ট আছে, সে ধরে আটকাই রাখবে। এই ডি এর সাপোর্টটা যদি না থাকতো তাহলে কিন্তু রোটেট করে যেত। আমার কথাটা বুঝছো? ডি এর জি স্যার। সাপোর্টটা যদি না থাকতো তখন কি এটা এভাবেই থাকতো? সে কিন্তু রোটেট করে নিচের দিকে নেমে যেত, কিন্তু এখন সেটা পারবে না। সুতরাং এ পয়েন্টে আমরা মোমেন্ট ইকুয়েশন 0 নিচ্ছি। এখন মোমেন্ট আমরা একটু ক্লিয়ার হয়ে নিই, আমরা এতটুকু পর্যন্ত থাকি। আমরা আসলে মোমেন্টের ইকুয়েশন, মোমেন্ট কি জিনিস সেটা একটু শিখে আসি।
তোমরা অলরেডি পড়ে আসছো বলবিদ্যাতে, তারপর আমি একটু নতুন করে বলি, রিভাইজ করি আমরা। মোমেন্ট কি? মোমেন্ট হচ্ছে সোজা কথায় ফোর্স ইনটু ডিসটেন্স। বল এবং দূরত্বের গুণফল আমরা মোমেন্ট বলি। ধরো তোমার কোন একটা বিন্দু আছে, এখানে ধরো বিন্দু আছে, বলের ভ্রামক আর কি, বলের ভ্রামক। আমরা যদি এখানে ফোর্স দিলাম 50 কি, দূরত্ব হচ্ছে d1, আর এখানে আমরা একটা ফোর্স দিলাম ধরো উপরের দিকে ধরো 30 কি, আর এটা হচ্ছে দূরত্ব d2, তাহলে আমি বললাম ও বিন্দুর সাপেক্ষে মোমেন্ট কত? ধরো mu, সামেশন mu বের করতেছি, এবং আমরা তখন ধরি, তুমি তখন বলতে পারো স্যার এখানে তো দেখা যাচ্ছে যে, আচ্ছা আমরা 30টার এদিকে না দিয়ে কাজ করি, আমরা 30টাকে নিচের দিকে দিই। আচ্ছা, তাহলে আমরা বলতে পারি আমরা মোমেন্টটা নিচ্ছি কোন বিন্দুর সাপেক্ষে? ভালো করে বুঝুন, ও বিন্দুর সাপেক্ষে। ও বিন্দুর সাপেক্ষে। এবং ও বিন্দুর সাপেক্ষে দুইটা ফোর্স যে দেখতে পাচ্ছি 50 কিপ এবং 30 কিপ, তারা কিন্তু ভাবে মোমেন্ট দিচ্ছে। যেমন এই 50 কিপটা ও বিন্দুর সাপেক্ষে মোমেন্ট দিচ্ছে এই ডিরেকশনে, মানে ঘুরতে যাচ্ছে এই ডিরেকশনে। এটা কি ক্লকওয়াইজ না অ্যান্টি ক্লকওয়াইজ? এটা হচ্ছে ক্লকওয়াইজ, ঘড়ির কাঁটার দিকে ঘুরতেছে, ঘড়ির কাঁটার দিকে। আর এই 30 কি করতেছে ও বিন্দুর সাপেক্ষে? সে কি এভাবে ঘুরবে নাকি ঘড়ির কাঁটার বিপরীতে ঘুরবে? অ্যান্টি ক্লকওয়াইজ। সে ঘড়ির কাঁটার বিপরীত দিকে ঘুরবে, ঠিক না জিনিসটা? আচ্ছা, তাহলে আমরা ক্লকওয়াইজ এবং অ্যান্টি ক্লকওয়াইজ বুঝে গেছি। এখন আমরা এই যে 50 কিপ যেটা নাকি ক্লকওয়াইজ, তাহলে আমরা যদি মোমেন্ট বের করতে যাই তাহলে অবশ্যই আমাকে বলতে হবে যে তুমি ক্লকওয়াইজটা পজিটিভ ধরবা নাকি অ্যান্টি ক্লকওয়াইজটা পজিটিভ ধরবা। যদি ক্লকওয়াইজ পজিটিভ ধরো তাহলে সেই অনুযায়ী তুমি ইকুয়েশন লিখবা, আর অ্যান্টি ক্লকওয়াইজ পজিটিভ ধরলে সেই অনুযায়ী তুমি আপডেট করবে। কিন্তু এটা তোমার উপরে। আমরা যেটা ধরলাম যে আমি ক্লকওয়াইজটা পজিটিভ ধরলাম আর ক্লকওয়াইজ মোমেন্ট আমি পজিটিভ দেখাবো। তাহলে 50 কিপ যেটা মোমেন্ট দিবে সেটাকে আমি পজিটিভ লিখবো। সেটা কত? 50 ইনটু যে বিন্দুর সাপেক্ষে মোমেন্ট নিচ্ছ সেই বিন্দু থেকে ওই ফোর্সের দূরত্ব, সেটা কত? d1। সিমিলারলি 30 কিপ যেটা নাকি অ্যান্টি ক্লকওয়াইজ বা ঘড়ির কাঁটার বিপরীত দিকে মোমেন্ট দিচ্ছে উইথ রেসপেক্ট টু ও, সেটাকে আমি লিখবো মাইনাস 30 হচ্ছে ফোর্স আর দূরত্ব হচ্ছে d2। এই যে জিনিসটা, সবাই মন থাকবে এই জিনিসটা? এখন তোমাদেরকে আমি একটা প্রশ্ন করি, চলো বলো দেখি যে যদি একটা ফোর্স এই দিকে থাকে ধরো 40, এটা কত মোমেন্ট দিবে ও বিন্দুর সাপেক্ষে? এই 40 কি চিন্তা করো, এটা কোনো মোমেন্টই দিবে না। কেন মোমেন্ট দিবে না? কারণ এই 40 কি ফোর্সটা এক্স্যাক্টলি ও বিন্দু দিয়ে পাস করতেছে। এক্স্যাক্টলি যদি ও বিন্দু দিয়ে পাস করে তাহলে এই 40 কিপ থেকে ও বিন্দুর কোনো দূরত্ব আছে? নাই। কিন্তু যদি এই 40 কিপটা এই বিন্দু দিয়ে কাজ করতো ধরো এই ডিরেকশনে, তাহলে তুমি বলতা হ্যাঁ এবার দূরত্ব আছে, দূরত্ব হচ্ছে এটা 40 ইনটু, বুঝা যাচ্ছে? সুতরাং আমরা একটা নিয়ম মনে রাখবো, তাহলে তোমাদের জন্য জিনিসটা অনেক ইজি হবে, পরীক্ষায় ভুল হবে না। সেটা হচ্ছে আমি তোমাদেরকে বলি যে যখন তুমি মোমেন্ট বের করবা তখন আগে ফাইন্ড করবা যে সে ক্লকওয়াইজ না অ্যান্টি ক্লকওয়াইজ ফোর্সটা, এবং ওই ফোর্সটা ক্লকওয়াইজ হলে তুমি পজিটিভ দিয়ে দিবা। লিখে দূরত্ব বের করার জন্য তুমি দেখবা তুমি কোন বিন্দুতে মোমেন্ট নিচ্ছ, তুমি নিচ্ছ ও বিন্দুতে। আচ্ছা, ভালো কথা। কোন ফোর্সের মোমেন্ট বের করতে চাচ্ছ? 50 কিপের। আচ্ছা, এবার তুমি এই 50 কিপের প্যারালালে একটা লাইন চিন্তা করবা মনে মনে, কোন বিন্দু দিয়ে? যে বিন্দু দিয়ে মোমেন্ট নিচ্ছ, কোন 50 কিপের প্যারালাল একটা লাইন, তারপরে দুই লাইনের মধ্যবর্তী দূরত্ব চিন্তা করবে কত, সেটা d1। ঠিক আছে, বুঝছি জিনিসটা?
যদি আমাদের এই ডিরেকশনে একটা ফোর্স থাকতো, এই ডিরেকশনে, তাহলে আমি কি করতাম, ধরো এটা 40 কিপ, তখন আমি মনে মনে যেটা করতাম যে এই 40 কিপের প্যারালাল একটা লাইন চিন্তা করতাম ও বিন্দু দিয়ে, 40 কিপের প্যারালাল একটা লাইন চিন্তা করতাম, এবং এল দুই লাইনের মধ্যবর্তী দূরত্বটা তখন আমরা চিন্তা করতাম, এবং 40 কিপ ক্লকওয়াইজ মোমেন্ট দিচ্ছে সে অনুযায়ী পজিটিভ দিতাম। ঠিক আছে জিনিসটা? জি স্যার। যদি কোনো ফোর্স ওই বিন্দু দিয়ে পাস করে, ধরো এই বিন্দু দিয়ে একটা ফোর্স পাস করলো, যে বিন্দু দিয়ে তুমি মোমেন্ট নিচ্ছ, তাহলে কোনো দূরত্বই নাই, সো ফোর্স আছে, ফোর্স ইনটু দূরত্ব 0, সুতরাং কোনো মোমেন্ট পাওয়া যাবে না। কারণ ওই বিন্দু দিয়েই যদি একটা ফোর্স পাস করে, সে এই বিন্দুকে ঘুরাতে পারবে? ঘুরাতে পারবে না, রোটেট হবে না। তো চলো এবার আমরা আমাদের ম্যাথটাতে যাই। আবার আমরা মোমেন্টের ইকুয়েশন পর্যন্ত ছিলাম, যে সামেশন ma ইকুয়াল টু 0 বের করব। কোন পয়েন্টে মোমেন্ট নিচ্ছি? আমরা মোমেন্ট নিচ্ছি এ পয়েন্টে, এবং আমরা বলতেছি সামেশন ma ইকুয়াল টু 0 আমরা নিব, এবং আমরা ক্লকওয়াইজ পজিটিভ ধরে নিব, ক্লকওয়াইজ পজিটিভ ধরে নিব। আচ্ছা, তার মানে যে ফোর্সটা ক্লকওয়াইজ ঘুরবে সেটা আমি পজিটিভ লিখব। আমাকে বলো যে এই আর এ এক্স এবং এই আর এ ওয়াই এরা কি কোনো মোমেন্ট দিবে? এই যে আর এ এক্স কোনো মোমেন্ট দিবে না স্যার। আর এ ওয়াই ও কোনো মোমেন্ট দিবে না, যেহেতু তারা এক্স্যাক্টলি যে বিন্দু দিয়ে মোমেন্ট বের করছি এ পয়েন্ট, এই এ পয়েন্ট দিয়েই পাস করতেছে, সুতরাং কোনো দূরত্ব নাই। যেহেতু দূরত্ব নাই, দূরত্ব শূন্য, সুতরাং মোমেন্টও শূন্য। আমাকে বলো 80 দিবে কিনা? এই 80 দিবে, কারণ দূরত্ব আছে, তাই না? এ পয়েন্টের থেকে এটা দূরত্ব আছে। তাহলে আমরা কি লিখবো? এই 80 কিলো নিউটন ফোর্সটা কিভাবে মোমেন্ট দিবে? এ পয়েন্টের রেসপেক্টে ক্লকওয়াইজ না অ্যান্টি ক্লকওয়াইজ? ক্লকওয়াইজ দিবে। তাহলে আমি পজিটিভ লিখবো, পজিটিভ 80। এবং দূরত্ব চিন্তা করব। এবার দূরত্ব কিভাবে চিন্তা করব? এই 80 এর প্যারালালে আমরা এই বিন্দু দিয়ে একটা লাইন চিন্তা করব, 80 এর প্যারালালে একটা লাইন চিন্তা করে দেখবো এই দুই লাইনের মধ্যবর্তী দূরত্ব কত। তাহলে এই দুই লাইনের মধ্যবর্তী দূরত্ব কত বলো? 0.775 মিটার। 0.75। বুঝছো না? বুঝলে বলো। আচ্ছা ঠিক আছে, তাহলে আমরা এইটা করব। আবার একটু স্যার এটা বুঝে নিয়েছি। হ্যাঁ বুঝাচ্ছি, দাঁড়াও। আমরা বলতেছি যে আমাদের মোমেন্ট বের করতেছি কোথায়? এ পয়েন্টে। যেহেতু এ পয়েন্টে মোমেন্ট বের করতেছি, সুতরাং আমাদের এ পয়েন্ট দিয়ে যে ফোর্স গুলা যাবে তাদের যেহেতু কোনো দূরত্ব নাই এ বিন্দু থেকে, এ বিন্দু থেকে যদি কোনো দূরত্ব না থাকে, সুতরাং মোমেন্ট হবে 0। কারণ মোমেন্টের সূত্র হচ্ছে ফোর্স ইনটু ডিসটেন্স। যেহেতু ডিসটেন্স শূন্য, মোমেন্টও শূন্য। তো আর এক্স আর আর এ ওয়াই নিয়ে এখন আমরা 80 কিলো নিউটন চিন্তা করতেছি। 80 কিলো নিউটন কত মোমেন্ট দিবে? আমরা 80 কিলো নিউটন মোমেন্ট বের করার সাথে সাথে আমরা যেটা করব, দেখবো যে 80 কিলো নিউটন থেকে এ বিন্দুর দূরত্ব আছে কিনা। আছে, এবং 80 কিলো নিউটন এ বিন্দু দিয়ে পাস করে না, তাই না? এটা তো বুঝছো নাকি? তো যদি পাস না করে, আমরা এ বিন্দু দিয়ে 80 কিলো নিউটনের সমান্তরালে বা প্যারালালে একটা লাইন চিন্তা করব। তো লাইনটা কি বরাবর যাবে? প্যারালাল যদি লাইন চিন্তা করি, তাহলে আমরা এ লাইন চিন্তা করব, তাই না? এখন তুমি 80 কিলো নিউটন থেকে এ লাইনের দূরত্ব কত বলো? এ দুই লাইনের মধ্যবর্তী দূরত্ব কত? এ দুই লাইনের মধ্যবর্তী দূরত্ব হচ্ছে 0.75 মিটার। 0.75 মিটার, তাই না? তাহলে এই দুই লাইনের মধ্যবর্তী দূরত্ব হচ্ছে 0.75। এরপরের প্রশ্ন হচ্ছে, আমরা লিখলাম 80 ইন্টু 0.75। এটা লেখার পরে আমাদের প্রশ্ন হচ্ছে যে এটা কি পজিটিভ না নেগেটিভ? দেখলাম যে 80 কিলো নিউটন ক্লকওয়াইজ ঘুরবে, সুতরাং এটা পজিটিভ। এই হচ্ছে কথা। সিমিলারলি এখন যদি আমরা
80 ইন্টু 0.75 লিখে রাখো, এটা লিখলাম। এখন আসো আমরা 50 এর কথা চিন্তা করি। এই 50 এটা কি এ বিন্দু দিয়ে পাস করছে? না, এ বিন্দু দিয়ে পাস করে না। এখন প্রশ্ন হচ্ছে যে 50 থেকে এ বিন্দুর দূরত্ব কত? আমরা যেটা বলবো যে 50 এর প্যারালাল, এই যে ফোর্সটার প্যারালালে সমান্তরালে এ বিন্দু দিয়ে একটা লাইন চিন্তা করব। লাইন চিন্তা করি, তাহলে বলো এ লাইন এবং এই 50 কিলো নিউটনের লাইনের মধ্যবর্তী দূরত্ব কত বলো? 2 মিটার। 2 মিটার। তাহলে আমরা লিখলাম 50 ইন্টু 2। এটা কি পজিটিভ হবে না নেগেটিভ হবে? এটা বোঝার জন্য আমরা দেখব সে কিভাবে ঘুরতেছে। সে ঘুরতেছে ক্লকওয়াইজ, এ বিন্দুর সাথে পজিটিভ। সাথে সাথে পজিটিভ দিয়ে দিলাম। এবার আসো আমাদের একটা ফোর্স আছে, সেটা হচ্ছে আর ডি স্যার ওয়াই। এই জায়গাটা বুঝি নাই কোন জায়গাটা বুঝো নাই? স্যার, এটা মানে ক্লকওয়াইজ হলো কিভাবে 50 কিলো নিউটনটা? হ্যাঁ দেখো, তোমার এই যে 50 কিলো নিউটন ফোর্স আছে, জি সে স্যার। সে ঘড়ির কাঁটার দিকে ঘুরতেছে না এ বিন্দুর সাপেক্ষে? দেখো ঘড়ির কাঁটার দিকে ঘুরবে না, এই যে জি স্যার, বুঝতে পারছি। ঘড়ির কাঁটা। সে যদি উল্টা ফোর্স থাকতো তাহলে কি হইতো? ধরো একটা এই ফোর্স যদি এভাবে না থেকে এটা যদি উপরের দিকে হইতো, তখন কি ঘড়ির কাঁটার দিকে হইতো এই ফোর্সটা? বিপরীত দিকে হতো। এই যে বিপরীত দিকে হইতো। আচ্ছা গুড। এবার আসো আমরা আর ডি ওয়াই এর কথা চিন্তা করি। দেখা যাচ্ছে যে আর ডি ওয়াই এ বিন্দু দিয়ে পাস করতেছে না। বা ওই যে আমরা কনকারেন্ট নন কনকারেন্ট শিখছিলাম না? হ্যাঁ, কনকারেন্ট কি ছিল? যে একই বিন্দু দিয়ে তাদের লাইন অফ অ্যাকশন একই বিন্দু। তো এখানে কিন্তু আর ডি ওয়াই লাইন অফ অ্যাকশন এবং এ বিন্দুর লাইন অফ অ্যাকশন কিন্তু সেম না, তাই না? আচ্ছা, তাহলে আর ডি ওয়াই আমাদের এ বিন্দু দিয়ে পাস করে না, সুতরাং আর ডি ওয়াই আসবে। আমি লিখলাম আর ডি ওয়াই। এবার দূরত্ব বলো কত? আমরা আর ডি ওয়াই এর প্যারালালে একটা লাইন চিন্তা করলাম লম্বালম্বি, এবং এ লাইনের মধ্যবর্তী দূরত্ব চিন্তা করব। এই দুই লাইনের মধ্যবর্তী দূরত্ব কত? 1 2 3। এখন প্রশ্ন হচ্ছে এটা কি পজিটিভ হবে না নেগেটিভ হবে বলো? এই আর ডি ওয়াই সে কিভাবে ঘুরতে যাবে এ বিন্দুর সাপেক্ষে? অবশ্যই সে ঘুরতে যাবে ঘড়ির কাঁটার বিপরীত দিকে। ঘড়ির কাঁটার বিপরীত দিকে হলে মাইনাস, ইকুয়াল টু আর কিছু নাই, সমান সমান 0। দেখো বুঝছো কিনা? স্যার 3 আসলো স্যার কিভাবে স্যার? 3 আসছে, আমরা আর ডি ওয়াই না, এই আর ডি ওয়াই এর প্যারালালে আমরা মোমেন্ট বের করার সময় ডিসটেন্স চিন্তা করব যে যে ফোর্সটা তুমি নিচ্ছ সেই ফোর্সের প্যারালালে একটা লাইন চিন্তা করবা যে বিন্দু দিয়ে মোমেন্ট নিচ্ছ। তুমি এ পয়েন্টের সাপেক্ষে মোমেন্ট চিন্তা করতেছো, ক্যালকুলেট করতেছো এ পয়েন্টের রেসপেক্টে। তাহলে এই আর ডি ওয়াই এর প্যারালালে একটা লাইন, আর ডি ওয়াই এর সমান্তরালে একটা লাইন চিন্তা করবা। চিন্তা করে দেখবা দুই লাইনের মধ্যবর্তী দূরত্ব কত। দুই লাইনের মধ্যবর্তী দূরত্ব কত বলো? 3 মিটার। 1 2 3 3 মিটার। এই যে 3 মিটার। জি স্যার। নেগেটিভ দিছি অ্যান্টি ক্লকওয়াইজ যেতে। ঠিক আছে, তাহলে এটা সলভ করে তুমি বলো আর ডি ওয়াই এর মান কত আসে? কত আসে বলো? 53.33। 53 দশমিক কত? 80 ইন্টু 0.75 যোগ 100, তারপর হচ্ছে ডিভাইডেড বাই 3, 53.33 কিলো নিউটন। আচ্ছা, এবার একটা জিনিস চিন্তা করো, আমার আর ডি ওয়াই এর মান কিন্তু পজিটিভ আসছে, তাই না? যেহেতু পজিটিভ আসছে তার মানে আমি যে ডিরেকশনটা অ্যাজিউম করছি দ্যাট ইজ কারেক্ট, এবং এটা উপরের দিকেই হবে। আর ডি ওয়াই এর মান যখন 53.3 পাইছি, নাও what we will do, we will put the value of RDY equal to 53.3 in equation number 1. Equation number 1 এ আমরা এটা বসায় দিব। এখনো হয় না, বাকি আছে সেট।
আচ্ছা এখন 1 নম্বরে যদি তুমি RDY এর মান বসাই from equation 1 RAY RDY এর মান হচ্ছে 53.33 মাইনাস হচ্ছে 50 equal to 0 তাহলে RAY এর মান কত আসবে RAY এর মান আসবে RAY is equal to negative 3.33 নেগেটিভ আসছে RAY এর মান তাই না জি স্যার তার মানে বুঝে গেলাম যে RAY এর মানটা আসলে নিচের দিকে কাজ করবে উপরের দিকে না তো আমরা লিখে দিই RAY equals to 3.33 কিলোনিউটন উপরের দিকে সরি উপরের দিকে না নিচের দিকে নিচের দিকে আশা রাখি বুঝতে পারছি আমরা রিঅ্যাকশন বের করা একটু লেকচারটা আবার ভালো করে দেখবা হ্যাঁ আমাদের আসলে বেসিস হচ্ছে এটাই রিঅ্যাকশন বের করা শিখে যাওয়া খুব জরুরি কারণ শুধু এই টার্মে না লেভেল 2 টার্ম 1 এ গিয়েও তোমাদেরকে এগুলা আবার করতে হবে সো ভালোভাবে বুঝে রাখবা আজকে হ্যাঁ লেকচারটা বারবার দেখবা চলো আমি একটু অ্যাটেন্ডেন্স আজকে হচ্ছে 4 তারিখ রোল নাম্বার 1 আছে রোল নাম্বার 2 প্রেজেন্ট স্যার রোল নাম্বার 3 রোল নাম্বার 3 তারপর রোল নাম্বার 4 Present, sir. রোল নাম্বার 5 প্রেজেন্ট স্যার রোল নাম্বার 6 ইয়েস স্যার 7 Yes, sir. 8 Yes, sir. 9 রোল নাম্বার 9 অভিষেক প্রেজেন্ট স্যার আসো জি স্যার আচ্ছা প্রেজেন্ট বলো রোল নাম্বার 10 ইয়েস স্যার 11 ইয়েস স্যার রোল নাম্বার 12 Yes, sir. রোল নাম্বার 13 প্রেজেন্ট স্যার roll number 14 roll number 14 roll number 15 প্রেজেন্ট স্যার roll number 16 roll number 16 Imtiaz Hussain Shaun roll number 17 roll number 17 roll number 19 roll number 19 Fahim Shahriar Hello, sir. 17 আছে sir. roll number 17 আছে roll number 19 আছে স্যার ইয়েস স্যার roll number 20 Yes, sir. roll number 21 প্রেজেন্ট স্যার roll number 8005 Yes, sir. okay thank you very much